আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। 2026 উইমেন্স এশিয়া কাপ মূল পর্বে 3রা মার্চ বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য ইতিহাসের স্মরণীয় একটি দিন হয়ে থাকবে। মূলত এই ম্যাচের মধ্যে দিয়ে বাংলাদেশ এশিয়া কাপের মূল পর্বে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করলো এবং তারা তাদের যাত্রা শুরু করলো। ম্যাচটাতে বাংলাদেশ আসলে কেমন খেললো, যারা ফুটবল ভক্ত, যারা ফুটবলকে খুব কাছ থেকে দেখেন, তারা আসলে সত্যি কথা বাংলাদেশের মেয়েদের এই খেলা দেখে আবেগপ্রবণ হয়ে গেছেন। আসলে এটা ব্যাখ্যা করার মতো কোনো বিষয় নাই। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা আছেন প্রবাসী, প্রত্যেকে এক বাক্যে বলে দেবে বাংলাদেশের মেয়েরা যে খেলাটা চায়নার সাথে খেলছে তাতে আমরা পুরোপুরি ভাবে সন্তুষ্ট। এই ব্যাপারে কেউ দ্বিমত করবে না। তো খেলার ব্যাপারে আমি তেমন একটা বেশি কিছু আলোচনা করতে চাই না, এই জন্যই যে খেলার ব্যাপারে এ পর্যন্ত অনেক আলোচনা হয়ে গেছে, অনেক বিষয় নিয়ে অনেক কিছু নিয়ে আলোচনা হয়ে গেছে। একটু ভিন্ন ভাবে আমি উপস্থাপন করতে চাই যে বাংলাদেশের ডেবুর ম্যাচটা কিভাবে শুরু হইলো। প্রথমে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে, একটা ছবি দিয়ে শুরু করি। এই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যখন টিভি স্ক্রিনের সামনে আসলো খেলা শুরুর আগে, তখন আমি সত্যি কথা বলতে কি যথেষ্ট আবেগপ্রবণ হয়ে গেছে। এই মেয়েদের কারণে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ যখন স্টেডিয়ামের সানসেটে ফিফা, এএফসি এবং অন্য প্রতিযোগী দেশগুলির ফ্ল্যাগের সাথে আমাদের ফ্ল্যাগটা দেখা যাচ্ছিল, এরপর আমরা যখন একাদশটা দেখতে পেলাম তখন বলতে পারেন যে আমরা অনেক শখ। গোল পোস্টের নিচে মিলি, তোহরা নাই, তোহরার জায়গায় কুমেলা মারমা, লিস্টটা দেখার পর বলতে পারেন যে আমরা অনেকটাই শখ। এবং আমাদের ফরমেশনটা একটু ভিন্ন ছিল। গোল পোস্টে মিলি, সেন্ট্রাল ব্যাকে 3জন খেলছে, আফিদা, কোহাটি এবং নবীরন। 2 উইং ব্যাকে যথারীতি শামসুন নাহার এবং শুলি আজিমি ছিল। মাঝ মাঠে মনিকা, মারিয়া। 2 উইং এ ঋতুপর্ণা চাকমা এবং শামসুন নাহার। নাম্বার 9 পজিশন যেখানে তোহরা খেলে সেই জায়গাটা আমরা দেখতে পেলাম ওমেল আমার মাঠে। এরপর আমরা যে দৃশ্যটা টিভি স্ক্রিনে দেখতে পেলাম সেটা হচ্ছে প্লেয়াররা ড্রেসিং রুম থেকে বের হয়ে টানেলে অপেক্ষা করতেছে মাঠে নামার জন্য। ঠিক সেই সময় কমেন্ট্রি যিনি করেন উনি বলতেছিলেন যে পাশাপাশি 2টা দল দাঁড়ায় আছে, তার মধ্যে বাংলাদেশ দলের যিনি ক্যাপ্টেন জার্সি নাম্বার 4 আফিদা খন্দকার, তিনি প্রথমবারের মতো বাংলাদেশের পক্ষে এশিয়া কাপের মূল পর্বে অংশগ্রহণ করতেছে এবং প্রতিনিধিত্ব করতেছে। তার বয়স 19 বছর। তার পাশে যিনি দাঁড়িয়ে আছেন জার্সি নাম্বার 5, তিনি চায়নার ক্যাপ্টেন এবং তার বয়স 33 বছর এবং তিনি এইবার নিয়ে তৃতীয়বার চায়নার হয়ে এশিয়া কাপে প্রতিনিধিত্ব করতেছেন। তার মানে একটা প্লেয়ার অলরেডি 12 বছর ধরে এই টুর্নামেন্টে খেলতেছে মূল পর্বে। আর সেই দিকে আমাদের মেয়েরা প্রথমবারের মতো খেলতে গেছে, তাও আমাদের মেয়েদের বয়স এক একজনের 19, 20, 21, 22 এরকম। সত্যি কথা বলতে কি এখনকার যুগে আপনি যদি একটা বোনের সাথে আরেকটা বোনের ডিফারেন্স দেখেন, সর্বোচ্চ ডিফারেন্স হতে পারে 8 বছর কিংবা 10 বছর। এর চেয়ে বেশি এই যুগে কিন্তু বোন বোন অথবা ভাই বোনের মধ্যে ডিফারেন্সটা হয় না। কিন্তু এইখানে দেখা গেল যে চায়নার যে প্লেয়ারদের মানে বয়স আরো 2-3 জন এরকম বয়সের আছে, তো তাদের বয়সের সাথে আমাদের প্লেয়ারদের যে বয়সের তারতম্যটা দেখা গেল, সেটা আসলে বড় আপু বলা যাবে না যে তারা তাদের বড় আপুদের সাথে খেলছে। আপনি বলতে পারেন তারা তাদের ফুপু, খালা এই বয়সের সাথে প্লেয়ারদের সাথে খেলছে। এবং বয়সের দিক দিয়েও না, খেলার দিক দিয়েও তারা বাংলাদেশের চাইতে অনেক অনেক অভিজ্ঞ। এই ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করতে পারবেন না। এরপর প্লেয়াররা একে একে মাঠে নামলো। আমাদের জাতীয় সঙ্গীত যখন শেষ হলো তখন মনিকা চাকমা তার চোখ মুছতেছিল। আমি এই দৃশ্যটা এর আগেও বহুবার দেখছি। যখন জাতীয় সঙ্গীত চলতে থাকে তখন মনিকার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। সেই একই দৃশ্য আবার আমি এই এশিয়া কাপে মনিকাকে দেখতে পেলাম। এবার বাংলাদেশ এবং চীনের যে খেলাটা হয়ে গেল, এই খেলার বিষয়ে সামান্য কিছু আলোচনা করি। প্রথমে আমি এইটুকুই বলতে চাই যে 90 মিনিটের যে খেলাটা হয়ে গেছে, এই 90 মিনিটের মধ্যে কোনো একটা বারের জন্য বলতে পারবে না কেউ যে চায়নার প্লেয়াররা 10 সেকেন্ডের বেশি তাদের পায়ে তারা বল রাখতে পারছে। কারণ বাংলাদেশের প্লেয়ার যে হারে প্রেসিং করছে তাদেরকে, তারা প্রতিটা মুহূর্ত বাংলাদেশের প্রেসিং এর উপর ছিল এবং একটা মুহূর্ত তারা রিল্যাক্স মোডে খেলতে পারেনি। এমন না যে বাংলাদেশের সাথে তারা 2-0 করে আগায় গেছে, এই কারণে তারা সেকেন্ড হাফে নিজেরা একে অপরের সাথে বল দেওয়া নেওয়া করতেছে, বাংলাদেশের প্লেয়ারদেরকে টানার চেষ্টা করতেছে উপরে, এইরকম কোনো ঘটনা দেখা যায়নি। তারা কখনোই 10 সেকেন্ডের বেশি পায়ে বল রাখতে পারেনি। বাংলাদেশের প্লেয়াররা সর্বক্ষণিক তাদেরকে চাপের উপরে রাখছে। সত্যি কথা বলতে কি যেটা আমি দেখলাম, দ্বিতীয়ার্ধের প্রথম 15 মিনিট
বাংলাদেশ কিন্তু চায়নাকে প্রচন্ড চাপের মধ্যে রাখছে এবং দ্বিতীয়ার্ধের প্রথম 15 মিনিট আপনারা ইউটিউবে যে দেখেন, বাংলাদেশের অর্ধে বল আসেই নেই বলতে গেলে, একবার দুইবার হইতে পারে, বাকি সম্পূর্ণ 15 মিনিট, স্টার্টিং এর 15 মিনিটটাই বাংলাদেশ টোটালি ডমিনেট করে গেছে এবং এই 15 মিনিট চায়নার অর্ধেই খেলা হয়েছে। সবকিছু মিলায় যদি দেখেন তাহলে আমরা যথেষ্ট ভালো খেলছি। হ্যাঁ, তারা আমাদের চাইতে অনেক অভিজ্ঞ, এই কারণে তারা ম্যাচটা বের করে নিয়ে গেছে। এখন আমাদের যে ম্যাচটা আছে পরবর্তী ম্যাচ কোরিয়ার সাথে, শুক্রবার বাংলাদেশ সময় সকাল 8টায়। এখন এই ম্যাচেও যদি আমরা মোটামুটি এই ফরমেশন ধরে খেলতে পারি কিংবা পিটার বাটল নতুন কোনো ফরমেশন অ্যাপ্লাই করে এবং মেয়েরা যদি সেটা এক্সিকিউট করতে পারে মাঠে, তাহলে আমার মনে হয় মার্জিনটা আমাদের কম হবে। যে রকম মার্জিন আমরা চায়নার সাথে হারছি, হয়তো বা এইরকম একটা মার্জিনে হারতে পারি, আবার ম্যাচটা ড্র রাখতে পারি, বলা যায় না, সময় বলে দিতে পারে। আর একাদশের ব্যাপারে এইটুকু বলতে চাই যে চায়নার সাথে যে একাদশ খেলছে সেই একাদশই যে আবার কোরিয়ার এগেনস্টে খেলবে এইরকম কোনো কথা নাই, কারণ পিটার বাটলার এমন একজন কোচ, উনি যে কি করবে এটা আমরা যারা নিয়ে অনেকে অ্যানালাইজ করি, হ্যাঁ, তারপর বেশ কিছু ক্রীড়া সাংবাদিক আছে, তারা নিজেরাও বলতে পারে না যে পিটার বাটলার কি করতে যাচ্ছে। তবে আমি যতটুকু মনে করি যে ফরমেশনে শুরু করছিল চায়নার সাথে সেই ফরমেশনে হবে, হয়তো একটা পরিবর্তন হইতে পারে, সেটা হচ্ছে উমেলা মারমার জায়গায় হয়তো বা তোহরা নামতে পারে স্টার্টিং এ। আবার এমনও হইতে পারে যে 11 ছিল সেই 11ই সে নামাইতে পারে, কারণ উমেলা যে খারাপ খেলছে এটা কিন্তু বলা যাবে না। নতুন একটা মেয়ে নামছে, তার কাছে যে কয়বারই বল গেছে বলা যাবে না সে বল নষ্ট করছে, সে বল প্রয়োজনে হোল্ড করছে, তার সতীর্থ প্লেয়াররা না আসা পর্যন্ত সে তার বল ডেলিভারি করে নাই, ভুল পাস দেয় নাই, যথেষ্ট ভালো খেলছে। কিন্তু সেকেন্ড হাফে কোচ তোহরাকে দিয়েও ট্রাই করছে এবং তোহরাও ভালো খেলছে। তো দেখা যাক এখন কি হয়। আবার এমনও হইতে পারে যে আনিকাকে দিয়ে স্টার্টিং করাইতে পারে, কোচ যে কি করবে এই মুহূর্তে বলা মুশকিল। 3টা মিডফিল্ডার খেলাইতে পারে, মনিকা, মারিয়া এবং স্বপ্নাকে, সেই জায়গায় সম্ভবত ওমেলা ড্রপ হয়ে যেতে পারে এবং ফলস নাইনে আমার মনে হয় মনিকাকে খেলাবে, এইরকমও হতে পারে। তো যাই হোক, এখন একেবারে সময় নাই, আমি এই কন্টেন্টটা যখন তৈরি করতেছি তার ঠিক আমার মনে হয় 10 থেকে 12 ঘন্টা পরেই বাংলাদেশ মাঠে নামবে। তো আমরা আশা করি পিটার বাটলার আবার নতুন কোন চমক দিবে, আমাদের মেয়েরা তাদের নিজেকে উজাড় করে দিবে এবং আমাদের কিন্তু মূল খেলা ভাই একটাই, সেটা হচ্ছে 9 তারিখে। তো সেই ম্যাচের জন্য আমাদের প্লেয়াররা তাদের স্ট্রেংথকে বাঁচায় রাখুক, তারা ইনজুরিতে যাতে না পড়ে এই দোয়াটা করবেন। ইনশাল্লাহ কোরিয়ার ম্যাচের পরে আপনাদের সাথে কোরিয়া এবং বাংলাদেশ ম্যাচের আরেকটা কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং সেই সময় বিস্তারিত অনেক কিছু আলোচনা করব যে উজবেকিস্তান ম্যাচে আমাদের কি হতে পারে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে আমাদের কিন্তু মূল প্রতিপক্ষ যদি আমরা বলি উজবেকিস্তান তাহলে কিন্তু ভুল হবে। আমাদের মূল প্রতিপক্ষ কিন্তু আরো 2-3টা আছে, ফিলিপিন্স, চাইনিজ তাইপে, ইন্ডিয়া এবং ইরান, এরাও কিন্তু আমাদের প্রতিপক্ষ। কারণ আপনি নিশ্চিত থাকেন যে তৃতীয় দল হিসেবে যে কয়টা টিম যাবে, আমি যে কয়টা দেশের নাম বললাম এই দেশগুলোর সাথে কিন্তু আমাদেরকে খেলতে হবে। আমরা যদি কোয়ার্টার ফাইনালে যাই সেই ক্ষেত্রে আমাদের কিন্তু প্লে অফ খেলতে হবে এই টিমগুলোর সাথে। এখন এদের মধ্যে কোন টিম আসবে এটা বলা মুশকিল, ইন্ডিয়া আসবে না চাইনিজ তাইপে আসবে, ওদিক দিয়ে ফিলিপিন্স আসবে এটুকু নিশ্চিত মোটামুটি। তাহলে এদিক দিয়ে ফিলিপিন, ওই দিক দিয়ে চাইনিজ তাইপে অথবা ইন্ডিয়া, যে কোনো একজন। আর এদিক দিয়ে আমাদেরকে তো প্রথম বাধাটা পার করতে হবে উজবেকিস্তানকে পরাজিত করে। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে কোরিয়ান ম্যাচের পরে। আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।